আসসালামু আলাইকুম। আমি তোমাদের তানিম ভাইয়া, পড়ছি ঢাকা মেডিকেল কলেজে ৩য় বর্ষে। আজকে আরও একটা সিক্রেট নিয়ে আসলাম, সেটা হচ্ছে আমি কিভাবে মেডিকেল ভর্তি পরীক্ষায় ১৫তম হয়েছিলাম। তো আমি আসলে ছিলাম এইচএসসি ২৩ ব্যাচ এবং আমার ভর্তি পরীক্ষা হয়েছিল ২০২৪ সালে। তো চলো আমার সিক্রেটগুলো একটু রিভিল করা শুরু করি। তো প্রথমেই আমার কিছু এক্সট্রা টেজি ছিল, যেটা হচ্ছে আমার মনে হয় যে আমাকে মেন্টালি স্টেবল রাখতে হেল্প করছে পরীক্ষা হলে। কীরকম স্ট্র্যাটেজি, যেমন ধরো পরীক্ষার আগের দিন আমার ছিলাম আরামবাগে এবং আমার সেন্টার আমার থেকে বর্জ 10 মিনিটের দূরত্বে ছিল, বুঝছো, মতিঝিল আইডিয়ালে। তো আমি যেটা করলাম, একটা ফ্রেন্ডকে সাথে নিয়ে সবার আগে গিয়ে ওই সেন্টারটা দেখে আসছি। কারণ তোমার যেখানে পরীক্ষা হবে, তুমি যেটা কখনোই নাও জানো, মানে ধরো তুমি একদম নতুন একটা জায়গায় গেছো, তখন তোমার মধ্যে একটা বিভিন্ন সংকোচ কাজ করবে না, যে এই জায়গায় তো আমি কখনো আসিই নাই, ভিতরে কি আছে তাও জানি না, হুট করে পরীক্ষা হলে বসায় দিল, দিয়ে নাকি আমার লাইফের সব থেকে বড় একটা পরীক্ষা সেটা দেওয়া লাগতেছে। তো এই জন্য তোমার অবভিয়াসলি তুমি যদি পারো তাহলে আগের দিন গিয়ে বা 2-1 দিন আগে গিয়ে ওই পরীক্ষা হলে সেন্টারটা মিনিমাম দেখে আসবা। তখন কিন্তু আমার মনে হবে যে না, এই সেন্টারে আমি একটু আগে আসছিলাম, ঘুরতে আসছি, তাহলে আজকে আমি ঘুরতেই আসছি পরীক্ষার দিন, এটাই মনে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর ধরো আমি ওই দিন আর কোনো পড়াশোনা তেমন করি নাই। দুপুরের দিকে একটু হয়তো ইংরেজি পড়ছি, সকাল আর দুপুর মিলাই, বাট রাতের টাইমটা রাখছিলাম একদম রিল্যাক্সের জন্য, যে আমি তেমন কিছুই পড়ার নতুন কিছু। তবে আমি কিন্তু প্রথম থেকে একটা ভুল খাতা মেনটেন করতাম, যেই খাতায় ধরো আমি কোচিং বা বিভিন্ন পরীক্ষায় যেটাই ভুল করতাম ওইটাই ওখানে লিখে রাখতাম। তাহলে এই ভুল খাতাটাই আমি ওই দিন সন্ধ্যার পর থেকে রিভিশন দিলাম। এখন রিভিশন দেওয়া তো মোটামুটি শেষ, আমার একটা টাইমে ঘুমাইতে হবে। এখন আমার তো মনে হয় যে ঘুম ধরবে না, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা আগে একটা পরীক্ষা ছিল, বিউপি পরীক্ষা। ওই পরীক্ষা আগে রাতে দেখে আমার ঘুম ধরে না। এত চেষ্টা করি, একবার ধরো ডান পাশে কাত হয়ে, একবার বাম পাশে কাত হয়ে, একবার চিত হয়ে শুয়ে থাকি, এবার উপর হওয়ার ট্রাই করি, তো কোনোভাবেই ঘুম আসতেছে না। তো মেডিকেল ভর্তি পরীক্ষা আগে যদি এরকম হয় তখন কি হবে? তো এই সময় আমি একটা টেকনিক অবলম্বন করলাম, সেটা হচ্ছে ধরো আমার টেবিলে একটা টেবিল ক্লক ছিল, ঠিক আছে? তো আমি যেটা করছি, এখন বাজে ধরো 9:30, আমি টেবিল ক্লকটাকে নিয়ে গেছি 11:30টায়, ঠিক আছে? আর আমার যে রুমমেট ছিল আমি ওকেও বলতেছি, বন্ধু এখন কিন্তু 11:30 বাজে। তো ও ধরো প্রথমে একটু অবাক হইলো, যে কিরে এখন বাজে 9:30, বলে কেন 11:30? ওকে ধরো হালকা বুঝ দিলাম যে জিনিসটা এইরকম, যে আমি ঘড়িটাকে আগায় আনতেছি নিজের মনকে বুঝ দেওয়ার জন্য। তো আমি ধরো বারবার এখন ঘড়ির দিকে তাকাই আর দেখি কিরে 11:30 থেকে 12টা বাজলো। আমি কিন্তু ওই সময় একটা দিয়ে ঘুমাইতাম, বুঝছো, আমার নর্মালি একটাতেই ঘুম আসতো। তো এইরকম, তার মানে দেখো আসল টাইমে কিন্তু 9:30 থেকে 10টা বাজছে, কিন্তু আমার চোখ বা মন কি ভাবতেছে যে 11:30 থেকে 12টা বাজে। একইভাবে ধরো মেন ঘড়িতে কত বাজলো, 10টা থেকে 11টা বাজলো, তো আমার ঘড়িতে আমার চোখ দেখলো যে 12টা থেকে 1টা বাজতেছে, তো আমি মনকে এটাই বোঝাচ্ছি যে এই যে 12টা থেকে 1টা বাজতেছে, আমার তো ঘুমানোর টাইম হচ্ছে, চোখে একটু ঢুলঢুলু করতে হবে, আমি এই যে ক্লান্ত হয়ে যাচ্ছি, আমার ঘুম চলে আসতেছে, এরকম। তো আসলে আল্লাহর রহমতে দেখা গেল আমি ওই টাইমে ঘুমায় পড়তে পারছি, মানে ওই ঘড়িতে বাজে 1টা, কিন্তু আসলে 11টা বাজে তখন। এই 11টায় ঘুমাইলাম, তারপর ধরো ফজরে উঠলাম, উঠে নামাজ পড়লাম। নামাজ পড়া, এখন পরীক্ষা হলে কিন্তু কখনোই খালি পেটে যাওয়া যাবে না, বুঝছো? তো আমি ওই দিন সকালে উঠে ভাবলাম একটু, আচ্ছা এখানে আরেকটা স্ট্র্যাটেজি মিস করলাম, সেটা হচ্ছে পরীক্ষা দেওয়ার আগের দিন রাতে, ওই রাতেই ধরো ঘুমানোর আগে আমি একটা ছোট পরীক্ষা দিই। কিরকম, ধরো কোচিং থেকে বা ইয়া থেকে আমাদের কি দেওয়া হয়, বিভিন্ন ধরনের এক্সাম শিট দেওয়া হয় না, যে একদম মেইন মেডিকেল পরীক্ষার মতো হোম প্র্যাকটিসের জন্য। তো আমি ওইরকম একটা হোম প্র্যাকটিস শিট নিয়ে কি করলাম, ধরো দাগাইলাম, লাইক ধরো ওখানে আমার একদম মেইন পরীক্ষার মতো, আমাদের মেইন পরীক্ষায় কি থাকে, 3টা ভাগ করা থাকে পোর্শনটা, ওখানে ওইভাবে ভাগ করা আছে। তো আমি কি করলাম, ওখানে দাগালাম, তাতে আমার লাভটা কি হইলো, আমি আমার মনকে এটা বুঝতে দিতে পারতেছি যে আজকে রাতে আমি যেভাবে পরীক্ষাটা দিচ্ছি, কালকে পরীক্ষা আমার ঠিক ওই রকমই হবে, কোনো নতুন কিছু না, জাস্ট একই জিনিস, ঠিক আছে? কিন্তু এটার অ্যান্সার মিলানো যাবে না। মানে ধরো তুমি পরীক্ষা দিয়ে আবার অ্যান্সার মিলাইলা, দেখা গেল তোমার নাম্বার আসলো কম, তাহলে তুমি তো আরো কনফিডেন্স বাড়ানোর বদলে ডিপ্রেসড হয়ে যাবা, এটা করা যাবে না। তুমি পরীক্ষাটা ধরো কোনো মতে দিবা, দিয়ে অ্যান্সার মিলানোর দরকার নেই। ধরো একটা কঠিন প্রশ্ন সামনে পড়ছে, তোমার এটা দেখারও দরকার নেই, দরকার হলে স্কিপ করবা। এটা জাস্ট হইতেছে তোমার মনকে হেবিচুয়েটেড করার জন্য। আচ্ছা, তো ঘুম থেকে উঠলাম, উঠে আমার মনে হলো যে একটু ইংরেজি দেখা দরকার। তো আমি কি করলাম, মাস্টার বই থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখতেছিলাম। বিশ্বাস করো ওই রিভিশনের টাইমে একটা জিনিস চোখে পড়ছে, যে কমপ্লেইন অফ, ওইটাই পরীক্ষা হলে আসছে। তো আমি তো একদম পরীক্ষা হলে এটা দেখে খুবই খুশি, সকালে দেখে আসছি এইটাই আসছে, একদম হুবহু ওই প্রশ্নটা আসছে। আচ্ছা, তো সকালে যাওয়ার আগে আমি সেম কাজটাই করছি। পরীক্ষা শুরু হয় কয়টায়, যাইতে বলে নর্মালি 9টার দিকে। তো এখানে একটা ঝামেলা আছে তোমার, আমাদের মতিঝিলে যেমন আইডিয়াল কলেজ 2টা, বুঝছো, একটা মুগদা একটা মতিঝিলে। তো আগে থেকেই শিওর থাকতে হবে তোমাদের, যদি কারো ওইদিকে হয় বা কেউ যদি নরডেমের হও, ওই এরিয়ার হও, অবভিয়াসলি দেখে রাখবা যে সেন্টার কোনটা। এমনও হয়েছে যে ধরো পরীক্ষায় ঢোকার জাস্ট 2-3 মিনিট বাকি, ও গিয়ে দেখে তোর মতিঝিল আইডিয়াল না মুগদা আইডিয়াল সেন্টার, তাহলে ওই অবস্থায় কি করবে? এরকম একটা অবস্থা হয়ে যায়।
তো অবভিয়াসলি আগে এটা জানতে হবে যে সেন্টারটা কোথায়। আচ্ছা, তো আমি সকালে উঠে ধরো ইংরেজি একটু দেখলাম, দেখার পর একটু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পর হাজতের নামাজ, মানে এটা তো জানো যে মনে আশা পূরণের জন্য 2 রাকাত নফল নামাজ পড়া, সেটা পড়লাম। এরপরে আমার ইঞ্জিনিয়ারিং টার্গেটেড ফ্রেন্ডদের একটু কল দিলাম। খেয়াল করো আমি কিন্তু মেডিকেল টার্গেটেড ফ্রেন্ডদের কল দিইনি, ঠিক আছে? আমি গেছি হচ্ছে ইঞ্জিনিয়ারিং টার্গেটেড ফ্রেন্ডদের সাথে। কেন? কারণ হচ্ছে আমি ওই দিন নিজেকে এটা বুঝ দিচ্ছিলাম যে আমার টার্গেট মেডিকেল না, মানে আমার নিজস্ব পার্সোনালি আর কি, যে এই পরীক্ষা আমার জন্য তেমন কিছুই ইম্পর্টেন্ট না, আমার এটাতে কিছুই যায় আসে না। মানে নিজেকে যত ধরো একদম ফ্রি রাখা যায়, মেন্টালি পিস। তোরাও ধরো বলে যে মামা চিল, আমিও বলি মামা চিল, চল যে পরীক্ষা দিয়ে আসি। তো এরকম কনফিডেন্স নিয়ে পরীক্ষা হলে গেলাম। এখন পরীক্ষা হলে সিনারিওটা একটু বর্ণনা করি। ধরো তোমার মনে যে এইটা কাজ করে যে আমার 18 বছরের পড়াশোনার সফলতা নির্ভর করতেছে জাস্ট এই 1 ঘন্টা পরীক্ষায়, তাহলে কিন্তু তুমি ওখানে একদম ধরো চিন্তায় ওখানেই শেষ, বুঝছো? তো এই জন্য পরীক্ষা হলে যে আধা ঘন্টা আগেই ঢুকতে হবে, ঢুকে বসে থাকতে হবে, এরকম না। একটা স্ট্র্যাটেজি ফলো করতে পারো যে ধরো তুমি ওখানে ঢুকলা, ঢোকার পর একটু বসতেছো, আমি আশেপাশে তাকাইলাম যে কারা আছে, এই সামনে মেয়ে, পিছে মেয়ে, ডানে বায়ে সব জায়গায় মেয়ে, ঠিক আছে? তো 2-3 বেঞ্চ পরে একটা নর্ডেমের ছেলেকে খুঁজে পাইলাম, ওরে বললাম যে চল বন্ধু একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি। যাবে না। তো আমি তখন ওকে বাদ দিয়ে একাই বের হয়ে গেলাম ওয়াশরুমে। ওখানে 2 একটা ফ্রেন্ডে দেখা পেলাম, ওদের সাথে হালকা পাতলা গল্প করলাম। কেন? এটা হলো সেম, আমি প্রতিটা ভর্তি পরীক্ষা আগে এই কাজ করছি, ধরো বুয়েট, ঢাবি, মেডিকেল সবগুলোর আগে, যে আমি পরীক্ষা আগে ওয়াশরুমে যাইতাম, যে ওখানে পরিচিত ফ্রেন্ড কেউ না কেউ থাকতোই, ওদের সাথে হালকা পাতলা গল্প করতাম। এখানে আবার পড়াশোনা গল্প করা যাবে না, যে এই প্রিপোজিশনের পরে এটাই কি হবে, এই সেই, এগুলাও করা যাবে না। কারণ তখন ধরো হুট করে তোমার একটা জিনিস মাথায় নেই, তখন তো প্যাচ লেগে যাবে। তো এই জন্য জাস্ট একটু খুশ গল্প করা, নিজেকে মেন্টালি ফ্রি রাখা। এরপর ধরো 10-15 মিনিট আগে আসলাম পরীক্ষায় হলে, মানে শুরু হওয়ার। তারপর টিচারও আসলো, টিচাররা কিন্তু আধা ঘন্টা আগেই যে এসে বসে থাকে এমন না, ঠিক আছে? আর আমাদের ওই ইয়াতে ঘড়িটাও ভালো ছিল, এমন ঘড়ি নিয়ে তেমন প্যারা হয় নাই। আর যদি সমস্যা হয় তাহলে ধরো আগে থেকেই জানানো ভালো, যে এই ঘড়িটার প্রবলেম, আগে থেকে জানানো যে ভালো। ধরো তুমি যখনই ঢুকতেছো 9টার দিকে বা 9:30টার দিকে। আচ্ছা, তো এখন ধরো পরীক্ষা শুরু, তখন কি করলাম, ধরো দৌড় পরে পরীক্ষা দেওয়া শুরু করলাম। এখন আমি দেখি কি প্রথম প্রশ্নটা পারি না, 2 নাম্বার প্রশ্ন তাও কনফিউশন, যে শৈবালের দেহে কত পরিমাণ শর্করা থাকে না, এইরকম একটা প্রশ্ন ছিল, যেটা পড়ছি হয়তো কোনো একটা টাইমে, এখন কিছু মাথায় নেই। এখন তুমি যদি এখানে কনফিউজ হয়ে যাও তাহলে তো সমস্যা। আমি নিজেকে এটা বলতে দিচ্ছিলাম যে আমার যেভাবে হোক 1 থেকে 100 প্রশ্ন যাইতে হবে। তাহলে কিভাবে করছি দেখো, তো প্রথম ধরো 1ও পাই না, 2ও পাই না, তাহলে এই দুটো স্কিপ, ঠিক আছে? অ্যাডমিশন টেস্টের মেইন ইয়াটাই হচ্ছে এটা, তুমি যেটাই পারতেছো না ওইটা স্কিপ করতে হবে, এটা নিয়ে বসে থাকার কোনো টাইম নেই। তারপর দেখলাম 3 নাম্বার পারি, 4 নাম্বার পারি, তো এইভাবে দেখা গেল আমি 10 পর্যন্ত টানা পারতেছি, তখন আমার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হইলো, ঠিক আছে? তো ঠিক এইভাবে আমি প্রথম 30 মিনিটে, ধরো প্রথম যে 30 মিনিট ছিল, এই 30 মিনিটে 67টা দেখাইছি, 67টা একদম অ্যাকুরেট। কোনগুলো? যেগুলো ধরো আমার একদম 100% শিওর এটা। আচ্ছা, তাহলে আমার হাতে আরও কি আছে? তোমাদের যদি এখন 1 ঘন্টা 15 মিনিট, আমাদের সময় কিন্তু 1 ঘন্টা ছিল, তো তখন আরও আধা ঘন্টা আছে। তো আমি কি করলাম, এর পরে যে 15 মিনিট আছে, নেক্সট 15 মিনিট, নেক্সট 15 মিনিটে ধরো আগে যেগুলো আমার একটু কনফিউশন ছিল যে এই দুইটার মধ্যে কোনটা হবে, বা ধরো ম্যাথ আছে ওটা ক্যালকুলেশন করি নাই, তখন প্রথম দিকে ক্যালকুলেশন করতে গেলে কিন্তু ঝামেলা। ধরো আমার যদিও তোমার ইঞ্জিনিয়ারিং একটা প্রিপারেশনের একটা ব্যাপার ছিল, তবুও আমিও কিন্তু ওখানে প্রথমবার ম্যাথ ক্যালকুলেশনগুলো করতে যাইনি। কেন? কারণ প্রথমে আমি যখন করতে যাব, যদি না মিলে, তখন কিন্তু আমার মধ্যে একটা কনফিউশন তৈরি হবে, যে কি আমি পারতেছি না কেন, পারতেছি না কেন। এরকম করা যাবে না, তুমি দরকার লাগে স্টেবল হও, তারপরে তোমার কিন্তু এগুলো এমনি মিলে যাবে ম্যাথগুলা। তো এই জন্য আমি পরে 15 মিনিটে যেগুলো কনফিউশন ছিল, ডাবল কনফিউশন, তারপর হচ্ছে খেয়াল আসতেছিল না, আর ম্যাথগুলা এগুলো দেখাইলাম। তো তখন আমার দেখা গেল কত হইলো, 89টা, 89টা। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে এরকম 90-89টা দাগায় রেখে চলে যায়, কারণ পরেগুলো হয়তো তোমার ওইরকম খেয়াল নাই, বা 2-3টার মধ্যে কনফিউশন, এরকম আরও বেশি কনফিউশন হচ্ছে, যে পড়ছো কিন্তু খেয়াল হচ্ছে না। তো একটা বিষয় মাথায় রাখবা, যে ডিএমসিতে চান্স পাইতে হলে তোমাকে রিস্ক নিয়ে খেলতে হবে, বুঝছো? ও এটা হচ্ছে 89, ধরো এখান থেকে তো আমার আরও ভুল যাইতো, তাই না? তো আমি যে 89 দেখালে 89ই পাবো, এটার কোনো গ্যারান্টি নেই। তো এই জন্য যাদের ভাই এক্সট্রিমলি ডিএমসি টার্গেট, প্রশ্ন বুঝে দেখাইতে হবে। আবার ধর প্রশ্ন আসছে একদম সিরাসি লেভেলে কঠিন, তো যেখানে 80 তলাই টাফ, তুমি যদি ওখানে 100টা হুদেই দেখাই দিয়ে আসো তাহলে লাভ হবে? তখন তো অনেক ভুল হবে। বাট রিসেন্টলি কিন্তু প্রশ্নগুলো ইজি হইতেছে, তো এখানে অবভিয়াসলি আমি যেটা বলবো যে 95টা বা তার উপরে দেখানো বেশি বেটার, যাদের ধরো প্রিপারেশন ওই লেভেলের আছে। আর যাদের ধরো প্রিপারেশন একটু মিডিয়াম লেভেলের, তোমার আবার দেখাইতে গেলে ভুল হয়ে গেলে সমস্যা, তখন চান্স মিস যাবে। তো নিজে ক্যালিভার বুঝে এটা করতে হবে। তো আমার ধরো হাতে এখনো 15 মিনিট আছে, এই 15 মিনিট আমি এখন কি করব? এই 15 মিনিটে আমি দেখলাম যে অনেকগুলো প্রশ্ন আছে আমি কখনো হয়তো দেখিই নাই, 2-3টা প্রশ্ন এমন। আবার এই যে 11টা আছে তার মধ্যে বাকি 7-8টা প্রশ্ন আমি দেখছি, বাট এখন আমার কনফিউশন মনে হচ্ছে।
তো আমি এইখানে কিছু ভুল করে ফেলছি। কি হয়েছে যে আমি কিছু দাগাইছি, ওগুলো আবার ঠিক হয়েছে কিছু। মানে এই টাইমে আমি যে ধরো দাগাইছিলাম টোটাল হলো 99টা, একটা রেখে আসছিলাম। ওই একটা যদি ম্যাথটা দাগাইতাম তাহলে ঠিক হইতো, বুঝছো? ওইটা রেখে আসাটা ভুল হয়েছে। মানে আমি বেরও করছি, কিন্তু আমার মনে হলো যে কেউ তো এটা দাগাবে না, তাহলে আমি না দাগাই। ও পরে বের হয়ে শুনি তো সবাই দাগাইছে বের করে, আর আমি বের করেও দাগাইনি কনফিউশনের জন্য জাস্ট। আচ্ছা, তো এই যে 10টা দাগাইছি না, এই 10টার মধ্যে আমার মনে হয় কয়টা ভুল হয়েছিল? 10টা দাগাইছিলাম, তার মধ্যে ভুল হয়েছিল মনে হয় 7টার মতো। তো তুমি চিন্তা করো, আমি যদি 10টাই ফাঁকা রাখতাম তাহলে কিন্তু আমার 10 মার্ক কাটা যেত। তো 10টার মধ্যে 7টা ভুল মানে কি 3টা ঠিক। 3টা ঠিক হওয়ার কারণে আমি 3 মার্ক পাচ্ছি ওখানে। আর বাকি 7টার জন্য নেগেটিভ মার্কিং কত? 1.25 করে। তাহলে কত আসে? তোমার আসে 8.75 এরকম। তাহলে দেখো আমার 10 মার্ক কাটা যেত আগে, আর এখানে কিন্তু আমি মিনিমাম 1.25 আমার বেশি চলে আসতেছে, বুঝছো? মানে আলটিমেটলি এই যে 3টা সঠিক হইলো, তখন নেগেটিভ মার্কিং বাদ দিয়েও আমার 1.25 মার্ক বেশি আসে। এটা কিন্তু আমাকে একটু হলে সিরিয়ালটাকে আগায় দিছে। আর আমি যে ভুলটা করছিলাম লাস্টে দিয়ে ধর 3টা এমসিকিউ ছিল, আমার 2টা অপশনের মধ্যে কনফিউশন যে হয় এটা হবে নয়তো এটা হবে। তখন আমি কি করলাম, প্রথমবার যেটা মাথায় আসলো যে এটাই হবে, আমি লাস্টে গিয়ে ভাবলাম না এটা হবে না, আমি আরেকটা দাগাই। এরকম আমি 3টেই দাগাইছি সত্যি বলতে। আর গিয়ে দেখি যে পরে পরীক্ষা দিয়ে যেয়ে দেখি 3টাই ভুল। মানে পরীক্ষা দিয়ে ধরো আমার আব্বু আম্মু জিজ্ঞাসা করতেছে পরীক্ষা কেমন হয়েছে, আমি প্রথমে বললাম প্রশ্ন একটু কঠিন হয়েছে। এরপর যে যখন দেখি 3টাই ভুল, তখন তো আমার ধরো একদম মানে মন খুবই খারাপ যে আমি কারোর সাথে অ্যান্সার মিলাবো না, কোনো কোচিং এর সাথে মিলাবো না, এইরকম একটা সিচুয়েশন। তো ওইখান থেকে যেটা বুঝছি যে ধরো এই ধরনের পরীক্ষায় যারা ধরো অনেকবার ভালো মতো পড়ছে, মানে তুমি যদি মানে বইয়ের টপিকগুলো ভালো মতো বারবার পড়ো, তোমার কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে এটা চলেই আসবে। তো প্রথমবার যেটা আসবে প্রশ্নটা ধরো আমি ভালো মতো রিডিং দিলাম, এরপর যে অ্যান্সারটা মাথায় আসবে বেশিরভাগ ক্ষেত্রে এটাই আসলে উত্তর হয়। এটা আসলে তুমি কতটুকু পড়ছো, তোমার সাবকনসিয়াস মাইন্ডে এই জিনিসটা কতটুকু গেছে সেটার উপর ডিপেন্ডেন্ট। তবে আমার মনে হয়েছে যে এই 3টা জিনিস যদি আমি আমার প্রথমবার মনে যেটা আসছিল এটাই দেখাইতাম তাহলে 100% সঠিক হয়ে যাইতো। এটাই আসলে একটু ভুল ছিল। তো এরপর ধরো পরীক্ষার পর তো আমি তেমন প্যারা নিচ্ছিলাম না, মানে অনেক কষ্ট লাগতেছিল 1 নাম্বার। তারপরে হচ্ছে মানে আমার টার্গেট ছিল কি একদম টপ 5-এ চলে যাওয়া, বুঝছো? তো আমি যখন দেখলাম যে আমি 3টে জিনিস ভুল করছি, বুঝতেছি যে আমার আর টপ 5 হইতেছে না, আমার ঝামেলা হবে। তো যাই হোক তাও দোয়া করতে থাকলাম। তো আমি ওই দিন রাতে ফোনে সলভ করতেছিলাম, তো এই সময় একটা ভিডিও আসলো। ভিডিওর সারমর্ম হচ্ছে এইটা যে ধরো তুমি যতই চাও না কেন, যতই দোয়া করো না কেন, আল্লাহর কাছে যদি মনে হয় যে এটা তোমার জন্য মঙ্গলজনক না, তাহলে হচ্ছে উনি সেটা তোমাকে দিবে না। তো এটা দিয়ে আমি বুঝে গেছি যে আমি যেটা চাচ্ছিলাম এটা হয়তো হবে না। তাও আমি যেটা করছিলাম যে ধরো আমার নর্মালি একটা টেন্ডেন্সি ছিল যে আমি পরীক্ষার রেজাল্টের দিনে রোজা রাখতাম। এটা কেন হয়েছে, ক্লাস 8-এ একবার রোজার দিনে আমার বৃত্তি পরীক্ষার রেজাল্ট দিছে, তো ওই দিন আমি রোজা ছিলাম না। তো তারপর দেখা গেছে আমার বৃত্তি পরীক্ষার রেজাল্ট আলটিমেটলি খারাপ হয়েছে, ঠিক আছে? তো ওইখান থেকে ইয়া করলাম যে না, এরপর থেকে আমি ওই দিনে দরকার হলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নফল রোজা রাখবো। তো তার পথে আসলে আল্লাহর রহমতে কখনোই ওইরকম খারাপ রেজাল্ট হয়নি ক্লাস 8-এর মতো। রোজাদার অবস্থায় হয়তো আল্লাহর দোয়াগুলো শুনে ফেলছে আর কি, কবুল করছেন। আচ্ছা, তো ওই দিন রেজাল্টের দিন ধরো আমি যেটা ঠিক করছিলাম যে আমি মসজিদে মসজিদে ঘুরবো রোজা অবস্থায়। তারপর আসরের টাইমের দিকে ধরো রেজাল্টটা দিল। প্রথমে তো একদম যে ফার্স্ট হয়েছে তার রেজাল্ট দিছে। তো পরে হচ্ছে আমার রেজাল্টটা শুনছি, আমি কিন্তু নিচে দেখেও নাই। আমার মামাতো ভাই কল দিয়ে বলে যে তোমার রেজাল্ট হয়েছে, মিষ্টি কোথায়? আমি বললাম কি রেজাল্ট হয়েছে, আমি তো শুনি নাই। বলে যে তুমি এই যে 15তম হইছো। আমি বললাম আলহামদুলিল্লাহ, এরকম। তো তারপর তো ধরো অনুভূতি সবার যেটা হয়, তোমার দেখো যে চান্স পাওয়ার পর কি মনে হয়, যে বাবা মা একটা গর্বিত ফিল করে আলটিমেটলি। যে ধরো কষ্ট তোমার 18 বছরের কষ্ট বলো, আর অ্যাডমিশন টাইমে 6 মাসের বা 3 মাসের কষ্টই বলো, তোমার ওই সময় মনে হবে জিনিসটা সার্থক। আর আসলে চান্স পাওয়ার পর তোমার মানে মনে এত বেশি খুশি কাজ করে যে ধর অন্য পরীক্ষাগুলো যে দিবা সেটা তুমি কখনো পড়াশোনা করে দিতেই পারবা না। ধরো তুমি মেডিকেলে চান্স পেয়ে গেছো, এখন তোমার টার্গেট হচ্ছে বুয়েট বা ধরো অন্য কিছু, তবুও তুমি 100% মানে পড়বা যে এটার ইয়েই হবে না। আমার দেখা যেত কি আমি গ্রুপে ঢুকতাম, মেসেঞ্জার গ্রুপগুলাই ঢুকে একটু মজা টজা করে পড়াশোনা এরকম করতামই না, তবুও চান্স পেয়ে গেলে তোমার একটা কি হয়, কনফিডেন্স থাকে। এই কনফিডেন্সের জয়ী আসলে মানুষ অ্যাডমিশন টেস্টগুলোতে ভালো করে, বুঝছো? তাহলে আমার এত কথা সারমর্ম হচ্ছে এইটা যে তোমার মেইন কথা হচ্ছে যতটুকু তো আমাদের কনফিডেন্স ধরে রাখা যায় সেইটা হাইয়েস্ট চেষ্টা করতে হবে। পড়াশোনা ভাইয়া সবাই করে, কিন্তু স্ট্র্যাটেজি সবার সেম না। অনেকেই দেখা যায় কি অনেক দেখবা যে বহুত পড়াশোনা করছে, পরীক্ষা হলে গিয়ে উল্টাপাল্টা করে ফেলছে, টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না। এরকম করা যাবে না। তো আমার কথা হচ্ছে কনফিডেন্স নিয়ে যাইতে হবে এবং প্রশ্ন স্কিপ করার একটা টেন্ডেন্সি রাখতে হবে যে আমি পারতেছি না এটা স্কিপ। কারণ এই জিনিসটা এখন মাথায় না আসলেও পরে তোমার অবশ্যই মাথায় আসবে। তো এই জন্য তুমি যে ওটা নিয়ে 5 মিনিট ধরে বসে থাকো, মাথায়ও আসতেছে না, তখন আলটিমেটলি তুমি 1 থেকে 100 পর্যন্ত যাইতেই পারবা না, বুঝছো? এই জন্য তোমার কয়েকবার রাউন্ড দিয়ে তুমি শেষ করো। যেমন আমি এখানে কতবার 3বার রাউন্ড দিছি এরকম।
তাহলে আমার যাতে 100টা প্রশ্নই টাচ হয় এইভাবে চেষ্টা করব। আর অবভিয়াসলি নিজেকে যতটুকু ফ্রি রাখা যায়, এটা মেন উপায় হচ্ছে কি নিজের উপর এক্সপেকটেশন কমানো। যেমন আমি ওই দিন কি ভাবছিলাম যে পরীক্ষা হলের আগে যে আমার টার্গেট মেডিকেল না, আমার চান্স না পাইলেও কিছু হবে না, এরকম টেন্ডেন্সি নিয়ে গেছি। তো এই জন্য এক্সপেকটেশনের চাপ কম ছিল, তাহলে আমি পরীক্ষাটাও ভালো মতো দিতে পারছিলাম। তো আশা করি আমার কথাগুলো তোমাদের অনেক কাজে দিবে। তো সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।